আরো দুইটা লাইনে জয়েন করে দিলি কাম শেষ। এই তো বুঝছেন নাকি? আসলে ব্যাপারটা কি তাই নাকি এটা অনেক গভীর একটা বিষয়? হ্যালো, 4 বছর যেখানে ছেলেমেয়েরা অনার্স করার পরে সিদ্ধান্ত নেয় যে আই ওয়ান্ট টু বি নেটওয়ার্কার, আমি ডিরেক্ট সেলিং করবো, নেটওয়ার্কিং করবো, সেখানে আপনি আমি 2-1টা ট্রেনিংই সব বুঝে আছি, বুঝছি সব কিছুই বুঝি নাই। তার মানে কি আজকে এখান থেকে একটা সিদ্ধান্ত নেবেন যে সবচেয়ে বেশি ট্রেনিং করতে হবে, সিস্টেম সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে, দেন কাজটা করতে হবে, তাহলে আপনি বিজয়ী হবেন। এটা হলো আরেকটা সাকসেস স্ট্র্যাটেজি, সফলতার কৌশল। শিখলেই কাজটা করা যাবে। কি শিখতে রাজি সবাই? কে কে চান নেক্সট প্রোডাক্টে প্রতি সপ্তাহে প্রতিদিন ট্রেনিং হোক? সবাই চান? সবাই ট্রেনিং চান? এই ট্রেনিংটা কন্টিনিউ হোক, এইটা আপনারা স্যারকে জানাবেন, তাহলে সে আয়োজন করবে। বাংলাদেশ দেখেন, বাংলাদেশে এই সিস্টেমটা আসছিল 1999 সালে। কত সালে? 1999 সালে আসছিল। আসার পরে যে ঘটনাগুলো ঘটছে আমরা অনেকেই জানি। এই দেশে যখন শুরু হয় তখন ইন্টারনেট ছিল না। বাংলাদেশে ইন্টারনেট এখনো তো তার কাছে মাথায় ওঠা লাগে, ইয়েস অর নো? এটা বিষয়টা বুঝছেন? তাহলে 99 সালে এই দেশে ইন্টারনেট ছিল ছিল না। আর এই প্রতিষ্ঠানগুলো চালাইতে গেলে একটা আধুনিক বিজনেস, অবশ্যই ইন্টারনেট লাগবে। কি লাগবে না? সফটওয়্যার লাগবে। তখন এগুলো ছাড়াই কাগজ কলমে শুরু করে দিছিল। যাই হোক, বেশি দূর যেতে পারে নাই। অনেকগুলো কোম্পানি বাংলাদেশে কাজ করছে, অনেক কোম্পানি সফল হয়েছে। আমরা দেখেছি অনেক কোম্পানি অসংখ্য ইউজারদেরকে সাকসেস করেছে, গাড়ি দিয়েছে, তাই না? গাড়ি দিয়েছে, আমরা দেখেছি, এগুলো সব আমাদের চোখের সামনে ঘটেছে। আবার কিছু সব কোম্পানি কি করছে, সুযোগ করে কাজে লাগিয়ে গ্যাম্বলিং করে টাকা পয়সা নিয়ে বিদেশে পালাইছে। ইয়েস অর নো? এখন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন এই জন্য কি ডিরেক্ট সেলিং সিস্টেমের দোষ নাকি যে মানুষগুলো এই কাজগুলো করেছে তাদের দোষ? মানুষগুলোর দোষ, রাইট? এটা আপনাকে বুঝতে হবে। এখন আপনি অনেক সময় ইনভাইট করতে গেলেই মানুষ বলে কি ও দাওয়াত খেয়েছেন, হয়তো বিমা নাইলে এমএলএ, ইয়েস অর নো? কিন্তু বাংলাদেশে এমএলএ মানে হলো সবচেয়ে জঘন্য একটা গালি, বাজে একটা গালি, ইয়েস অর নো? কারণ এই দেশে এই এমএলএ এর নামটাকে ব্যবহার করে তারা এত বেশি আকাম করছে যে এখন এই শব্দটাই এই দেশে কি হয়ে গেছে, দূষিত হয়ে গেছে, তাই না? আসলে আমরা কি করছি, আমরা ডিরেক্ট সেলিং করছি, সরাসরি উৎপাদনকারীর কাছ থেকে পণ্য কাস্টমারের হাতে চলে যাচ্ছে, মাঝখানে আমরা কাজ করছি এবং একটা কমিশন নিচ্ছি, ইয়েস অর নো? এটাই তো নাকি অন্য কিছু? এটাই, রাইট? এইবার দেখেন বাংলাদেশে কি করছে বাংলাদেশ সরকার, এটা হলো 2013 সালে 7ই অক্টোবর 22-1420 এইটার উপর একটা আইন পাস করে। এটা 2013 সালের 44 নং আইন, যে আইনটা এই সিস্টেমের উপরে হয়েছিল। ওকে, তো এখন আইন হয়েছে মানে কি বলেন তো? এখন কি পলাই করবেন নাকি ওপেনে করবেন? তার মানে আমাদের দেশে আইন আছে না? আইন আছে, সব আছে, কোম্পানি কাগজ করতে। তো প্রবলেমটা কোথায়? প্রোডাক্ট বেস বিজনেস করে একটা প্রবলেম হইছে এমন কোন কোম্পানির ইতিহাস বাংলাদেশে নাই, জানেন? কারো কোনো প্রবলেম হয় না। এবার যারা স্ক্যামের সাথে জড়িত, যারা বিভিন্ন টাকা পয়সা টানার সাথে জড়িত, ওদেরই যখন কিন্তু প্রবলেম গুলো হয়। আমরা কিন্তু আগেই প্রমাণ দিয়েছি যে একটা কোম্পানি, সত্যিকারের কোম্পানি, 4টা কোয়ালিটি থাকতে হবে। সেই 4টা কোয়ালিটি নেক্সট প্রোডাক্ট লিমিটেড আছে কি? আছে কি না? আছে। তাহলে আপনার কোনো প্রবলেম আছে? নো। একেবারে মন খুলে কাজ করতে পারেন, একেবারে ব্রেন দিয়ে, হৃদয় দিয়ে কাজ করতে পারেন কি? পারবো সবাই? ওকে, লেটস মুভ অন। এখন দেখেন বর্তমান সময়ে আমরা যেটা করছি যে বাংলাদেশ সরকারের সাথে সমন্বয় সাধন করার জন্য আমরা সকল কোম্পানির মালিকরা মিলে আবার একটা সংগঠন করেছি ডিসিএফ নামে। এই ডিসিএফ এর কাজ হচ্ছে কি, প্রশাসন বা বাংলাদেশ সরকারের সাথে একটা মানে কি করা, সমন্বয় সাধন করা, এবং এই সেক্টরটা যেন ভালোভাবে চলে, এই জন্য এই ডিসিএফটা কাজ করে যাচ্ছে। এবং এই ডিসিএফ এর অনারেবল মেম্বারও কিন্তু নেক্সট প্রোডাক্ট লিমিটেড, ঠিক আছে কি? এবং আপনারা দেখেছেন আজকে চিফ গেস্ট ছিল মনির ইসলাম কাইম স্যার, উনি আহ্বায়ক, উনি এখানে কিন্তু আজকে উপস্থিত ছিলেন। মেসেজ ক্লিয়ার? ওকে, লেটস মুভ অন। আমরা একটু দেখি এই নেটওয়ার্ক মার্কেটিং বা এই এটা কারা করে। দেখেন এই যে ওয়ারেন বাফেট, এই ভদ্রলোক, এই ওয়ারেন বাফেট ফোর্থ রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের 4 নাম্বার ধনী। কয় নাম্বার? দেখেন সেই ভদ্রলোক কি করছে, 7টা ডিরেক্ট সেলিং কোম্পানিতে সে বিনিয়োগ করছে। কয়টা কোম্পানি? 7টা কোম্পানির ওনার। দেখেন সে ফোর্থ রিচেস্ট ম্যান। ডোনাল্ড ট্রাম্পের নাম শুনছেন তো না? রিচার্ড ব্রানসন। এরা বিলিয়নার হইছে একটা মাত্র কারণ, সেটা কি? ডিরেক্ট সেলিং সিস্টেম। মেসেজ ক্লিয়ার? এন্ড আমরা কি পারবো না? পারবো? সবাই পারবো? ইয়েস। নাকি দুই একজনে পারবো? আচ্ছা, দেখেন কম্পেয়ার উইথ দ্য জেনারেল প্রফেশন এন্ড নেটওয়ার্ক মার্কেটিং ইন হিউম্যান লাইফ। আমাদের জীবন নিয়ে একটু কম্পেয়ার করবো, এবং বলছি যে মানে খুব বেশি আলোচনাও হবে না, জীবন নিয়ে একটা কম্পেয়ার করবো। জেনারেল প্রফেশন এন্ড নেটওয়ার্ক মার্কেটিং ইন হিউম্যান লাইফ, আমাদের জীবনে বাংলাদেশের গড়াইও কত মানুষের? 71? শিওর? এটা এক একজন এক এক মন্তব্য দেয়, কেউ বলে 58, কেউ বলে 60, কেউ 61, কেউ 70, 71। যাই হোক, আমরা একটা মেজারমেন্ট ধরলাম যে আপনি ধরলাম যে 70 বছর বাঁচবেন, মৃত্যু তো এখনো হতে পারে, রাইট? এখান থেকে উঠবো 1 সেকেন্ডের গ্যারান্টি আছে? নাই।
তাহলে যে কোনো সময় মরতে পারি। আমরা ধরে নিলাম যে আমরা 70 বছর পৃথিবীতে বাঁচবো। কয় বছর? এই 70 বছরের একটা ক্যালকুলেশন আজকে আমরা এখান থেকে করি। চলুন, জেনারেল প্রফেশন অর্থাৎ চাকরি, হ্যাঁ, বা সাধারণ ব্যবসা, দেখেন সেটা শুরু হবে কিভাবে? কত বছরে? 25 ইয়ার্স। অর্থাৎ লেখাপড়া শেষ করছেন বা করতেছেন, এর মধ্যে ধরেন 25 বছর বয়সে আপনার এই প্রফেশনে শুরু হবে। আর 25 বছর পর্যন্ত আপনার ইনকাম কত? বুঝছেন কিনা? কার ইনকামে চলছেন? 25 বছর পর্যন্ত কার ইনকামে চলছেন? বাবা মায়ের ইনকামের সাথে আপনি সম্পৃক্ত ছিলেন। 25টা বছর বাবা মা আপনাকে কষ্ট করে মানুষ করেছে। এইবার দেখেন এই প্রফেশনটা আপনি যখন শুরুটা করলেন, শুরুতে ইনকাম কম ছিল, আস্তে আস্তে একটু ইনকাম বেড়েছে, তারপরে একটু বেড়েছে, তারপরে আর একটু বেড়েছে, একটা সময় গিয়ে হাইয়েস্ট ইনকাম নিচ্ছেন। একটা চাকরি করতেছেন, হাইয়েস্ট ইনকাম কত বছর বয়সে? ধরেন 25 বছরে শুরু করছিলেন, হ্যাঁ, 40 বছর বয়সে গিয়া আপনি একটা হাইয়েস্ট ইনকাম নিশ্চিত করতেছেন। সেই স্যালারিটা আনুমানিক কত বলেন তো? কে 1 লাখ স্যালারি আপনার লাগে? নাম বলেন তো। কত হাজার? 30-40 হাজার হাইয়েস্ট। এইবার আপনি একটু কাগজ কলম নিয়ে বাসায় বসে একা একা হিসাব মিলাবেন যে 30 বা 40 হাজারের একটা ফিগার ধইরা, যে আপনার এই 70 বছরের জীবনে এই 40,000 টাকা ইনকাম করলে এক জীবনে কত ইনকাম হবে, কত ব্যয় হবে, লাস্ট সেভিংস কত হবে, আপনি সন্তানদের জন্য কি রেখে যাচ্ছেন, এই পৃথিবীকে কি দিয়ে যাচ্ছেন, এই ক্যালকুলেশনটা বাসায় বসে করা দরকার না? জীবনের একটা ক্যালকুলেশন। ঋণ জড়িত। ওকে, তো দেখেন হাইয়েস্ট ইনকাম যখন আপনার হচ্ছে, এরপরে ইনকাম আর বাড়ে না কমে? এরপরে কমে। কিভাবে কমে? এর কারণ হচ্ছে যে এরপরে দেখবেন আপনার ডায়াবেটিস। ডায়াবেটিস তো বাংলাদেশে কমন সমস্যা, তাই না? গ্যাস্ট্রিক, বাতে দস্তে, হাঁটতে পারেন না, মাথা কোমর সোজা হয় না, নানান সমস্যা। এইবার কি হয়? আস্তে আস্তে ইনকাম কমে কমে এক সময় কি হচ্ছে, আপনি রিটায়ারে চলে যাচ্ছেন। তার মানে এখানে এক সময় এসে এই যে এই সময়টা এসে আপনি কি রিটায়ারে চলে যাচ্ছেন। এবার ঘটনাটা কোন জায়গায় দেখেন? এইখানে আপনার জীবনের বাকি সময়টা কার উপরে ডিপেন্ডেন্ট বলেন তো? কার উপরে? আপনার সন্তানদের উপরে আপনাকে নির্ভর করে চলতে হচ্ছে। এই জন্য এবার বুড়ো বয়সে সন্তান যদি খাবার আপনার সামনে এনে দেয় তবেই আপনি খাবার পান। সন্তান খাবার না দিলে আপনার আর খাবার জোটে না। বৃদ্ধ বয়সে কত কষ্ট করে চলতে হয় আমাদের। যে সন্তানের জন্য আমরা এত কিছু করলেন, সেই সন্তান আবার আপনাকে বের করে দেয়, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, যাও তোমার জায়গা আমার এখানে নাই। ঠিক কিনা বলেন? এটাই আমাদের সমাজের বাস্তব চিত্র। ও ভাই, আমরা জন্ম নিয়েছি এই পৃথিবীতে, এই সময়, এই সুযোগ, এই শক্তিটা থাকতে নিজেকে একটা অবস্থানে ক্রিয়েট করতে হবে যাতে বৃদ্ধ বয়সে ওই সন্তান সারাক্ষণ আমার সেবায় ব্যস্ত থাকে। ইয়েস অর নো? নাকি সন্তান খাবার দিলে খাবো, না দিলে খেতে পারবো না, ছেলের বউ অত্যাচার সহ্য করে করে জীবনটা কাটাবো, এটা চান বৃদ্ধ বয়সে? নাকি একটা ফুলফিল লাইফ চান ভাই? আর ইউ শিওর? একটা ফুলফিল লাইফ, একটা পরিপূর্ণ জীবন যদি আপনি আপনার অর্জন করতে চান, তাহলে দেখেন নেটওয়ার্ক মার্কেটিং এর গ্রাফটা একটু আমরা দেখি। 18 বছর। কত বছর? মানে কি কয় বছরে শুরু করা যায়? অনলি 18 ইয়ার্স। 18 বছর হলে বিজনেসটা শুরু করলেন। এরপরে বিজনেসটা যখন শুরু করেছেন, ইনকাম কি খুব বেশি হয়? সেরকম একেবারে কম, চায়ের পয়সাও হয় না। একটা স্পন্সর করছেন, কত পাইছেন? 80 টাকা না? হ্যাঁ, 75 টাকা। দেখছেন, মানে রিক্সা ভাড়াই তো গেছে আপনার 20-40, চা খাইছেন 10, কত হয়েছে? মানে 75 আছে, এর চেয়ে বেশি কি খরচ হয়ে গেছে। তার মানে শুরুতে ওই যে বললেন না যে উদ্যোক্তা হতে বিনিয়োগটা করতে হয়, বাট আপনারা কিন্তু এখানে জয়েন করতে বিনিয়োগ করেন নাই, বাট একটা বিনিয়োগ ঠিকই করতে হয়। সেটা কোথায়? বিজনেসের শুরুতে এরকম দৈনিক 100, 200, 300, 500 টাকা হয়তো আপনার পকেট থেকে এক্সট্রা খরচ হয়ে যেতে পারে। এই জন্য কষ্ট পাওয়ার কোনো কারণ আছে? নাই। কারণ এটাই আমার পুঁজি, এটাই আমার ইনভেস্ট। ওই রিক্সা ভাড়াটাই আপনার কি, ওই চায়ের গেস্টকে চা খাওয়াইছেন, এটাই কি? আবার বিরিয়ানি খাওয়ান নাকি কেউ? গেস্টে বিরিয়ানি খাওয়াইেন না, খবরদার, তাহলে কিন্তু বিজনেস হবে না। এটা আবার অন্য ট্রেনিং এ আসবে, এই যে মেম্বারস ফলো হবে। অর্থাৎ গেস্টে বিরিয়ানি খাওয়াইলে এটা নেগেটিভ প্রভাব আছে। তো এখন এই যে শুরুতে ইনকাম নাই, বাট ইনকামটা কি কমে নাকি বাড়ে? কিরকম দেখেন, শুরুতে ইনকাম 80 টাকা দিয়ে শুরু হয়েছে। এরপরে দেখেন আস্তে আস্তে গ্রাফটা কি হয় দেখেন তো, আস্তে আস্তে সময় যত যাচ্ছে তত ইনকামটা কি হচ্ছে? বাড়তেছে। এবং একটা সময় গিয়ে এখানে যেটা ঘটে সেটা হচ্ছে কি,
সময় গিয়ে কি হয় জানেন, 70-এর পরে পুরো ইনফিনিটি ইনকাম। ইনকাম মানে কি? অসীম। কি পরিমাণ ইনকাম হবে? আনলিমিটেড, অসীম ইনকাম। অর্থাৎ আপনি তো আপনার সিস্টেম দিয়ে কল্পনা করেন, কি দিয়া? আপনার এখন মনে করেন একটা টিম আছে, এই টিমটা শুরুতে আস্তে 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 বড় হইতে এটা কি ছোট হবে না বড় হবে? তো যখন আপনি হাইয়েস্ট সেলফ ডেভেলপমেন্ট, সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যাবেন, মাসে 2 লাখ টাকা ইনকাম হয়, এরপর আপনি চিন্তা করলেন আমি আর অফিসে যাব না, তাহলে ঘটনা কি ঘটবে? ইনকাম বন্ধ হবে? অর্থাৎ আপনি 2 ইয়ার্স, 2 বছর পরে আপনি চিন্তা করলেন আমি নেক্সট দিন আর কাজ করব না, ওটা বাদ, তাহলে আপনার ইনকাম বন্ধ না চলবে? চলবে। আপনি দুনিয়ায় নাই, চলবে। আপনার কি নমিনি সিস্টেম আছে না? শিওর? ও, ওটাও আছে। তার মানে জানেন আজকে মানে সে যে কোনো কারণে গত হয়ে গেছে, তার মানে তার সেন্টারের মালিক কি হবে? আরে শিওর? এই ব্যবস্থাও আছে? তাহলে তো নিশ্চিত ভবিষ্যৎ এখানে, রাইট? নিশ্চিত এখান থেকে কি করতে পারেন, একটা ক্যারিয়ার করতে পারেন। আর বুড়ো বয়সে যেই ছেলের বউ কড়া কড়া কথা শোনাবে, এইবার সে এসে দেখবেন আপনার আম্মা একটু পাটি পেতে, ইয়েস আর নো, আব্বা আপনার মাথাটা একটু মেসেজ করে দেই। কেন? ওই আম্মার পাটিতে কেন? আম্মার যে সোনা গয়না সে দেখছে, চাবি কার কাছে? শাশুড়ি আম্মার কাছে। এইটা তাতে বড় মেয়ের বউ না পায়, এটা যেন আমি পাই, ইয়েস আর নো। বাবার পিছনে পিছনে এত ঘুরে কেন? কারণ বাবা যদি সেন্টারে একটা অংশ আমার একটু লিখে দিয়ে যায় মনে লাগে নাকি, এটা তো জায়গা জমি না সেন্টার, যদি একটু আমার দিয়ে যায় তাইলে কিন্তু আমার জীবনটা কি ধন্য। একেবারে ওই অসহায় সময়টায় বৃদ্ধ বয়সে দেখবেন আপনি আরামায়েশে জীবনটা কাটাই যেতে পারেন যদি নেটওয়ার্ক মার্কেটিং এ বা নেটওয়ার্কিং এর সাথে একটা সিদ্ধান্ত নিতে পারেন। রাজি আছি সবাই? সবাই সফল হতে চায়? দেখেন আজকে সেই ধারণাটা আপনাকে ভাঙতে হবে। বিল গেটস, তোমার নাম শুনছেন? কে সে? বিশ্বের সেরা ধনী। একটু দেখেন না ভালো করে, ঘুমায়েন না, কারণ উনি বিশ্বের সেরা ধনী, একটু দেখেন না, দেখেন। মানে বড় লোকের দেখলেও তো একটা শান্তি নাকি? বড় লোকের সাথে মিশতে পারলো যদি ঘষা লেগে কিছু হয়, ঠিক কিনা বলেন? তো বিশ্বের সেরা ধনী বিল গেটস একটা কথা বলেন, ওনার বাবা কি বিল গেটস ছিল? ওনার বাবা কি ছিল? কাঠুরি ছিল, কাঠুরি, কাঠ কাটতো, বোঝা গেছে? তো বিল গেটস এর ছেলে একবার ওই যে হোটেলে খেয়ে গেলেন, খাওয়ার পরে $500 বকশিশ দিয়ে চলে গেছে। বিল গেটস একদিন এসে হোটেলে খাইতে বসছেন, এখন বিল গেটস এর কাছে বকশিশ চাইছে, বিল গেটস দিতে মাত্র $10। এখন তো ওইটার আটকাই দিছে, স্যার আপনি বিশ্বের সেরা ধনী, আপনার ছেলে খাইয়া $500 বকশিশ দেয়, আপনি দেন $10। ঘটনা তো এই জায়গায়, বলে কোন জায়গায়? আমার ছেলে বিশ্বের সেরা ধনীর সন্তান, আর আমি বিল গেটস কাঠুরিয়ার সন্তান। ইয়েস অর নো? তো মেসেজটা কিন্তু এই জায়গায়, এই বিল গেটস ওই জায়গা থেকে নিজেকে কিন্তু তুলে ধরেছে, স্কুল পালানো সেই ছেলেটি, সেই বিল গেটস। উনি বলেন, if you born poor it's not your mistake, but if you die poor it's your mistake। একটা মুখস্থ করে নিয়ে যান কথা, জীবনটা বদলে যাবে। একটা বাক্য বলছেন যে if you born poor, যদি তুমি গরিব হয়ে জন্মগ্রহণ করো, জন্মটা তোমার হাতে ছিল না ভাই, জন্মটা আমার হাতে ছিল। ওই সময় যদি আল্লাহকে দেয় তুই কার ঘরে যাইতে চাস, তখন সিদ্ধান্ত নিতাম, তাই না? আমি অমুক ধনী লোকের ঘরে যাইতে চাই, ঠিক কিনা বলেন? কখনোই আমরা এটা করতাম না, গরিবের ঘরে আসতাম না, তাই না? ওই সিদ্ধান্তটা আমাদের হাতে ছিল? ছিল কার হাতে? ছিল না। ওইটা কার হাতে ছিল? উনি বললেন গরিব হয়ে জন্মাইছেন, এটা আপনার কোনো দোষ নাই, আপনার কোনো ভুল না, বাট আপনি যে গরিব থাইকা মরতেছেন এই ভুলটা কার? এটা ওনার জীবন থেকে উনি প্রমাণ করে দিয়েছেন। ইয়েস অর নো? আমরা কি গরিব থেকে মরতে চাই? ধনী হতে চাই? আচ্ছা, ইসলামের স্তম্ভ কয়টা বলেন তো? একটু বলেন সবাই। নাম্বার 1, কালিমা পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই ঈমান সবার আছে না আমাদের যারা মুসলমান? সবার আগে, রাইট। টাকা পয়সা লাগে? ঈমান আনতে টাকা লাগে? লাগে। কালিমার পরে কি? নামাজ। নামাজ পড়তে টাকা লাগে? এরপরে কি? টাকা লাগে? রোজা তো মানে আরো এক বেলা পাইছে যায় নাকি? ইফতারের সময় তো মসজিদে খাইতে পারি, কথাই কি? তার মানে কালিমা, নামাজ, রোজা। দেখেন এরপরেরটা দেখেন তো, এটা করতে গরিব মানুষের জন্য দরকার আছে? এরপরেরটা সন্তান হইছে, আকিকা দিতে হবে না? টাকা লাগবে? লাগবে।
দেখেন ইসলামের 5টা স্তম্ভ আল্লাহ তাআলা 2টা গরিবের জন্য কি করছে, মাফ করে দিয়েছে। হইছে গরিব, অর্থাৎ গরিবরা ইবাদত থেকে বঞ্চিত হয়ে গেছে। গরিবরা যে ইবাদত করবে, ইবাদত থেকে বঞ্চিত, কারণ কি তার পকেটে কি নাই? আপনি মুসলমান হিসেবে ইচ্ছা করে না একটু কাবাগারে যাই, ওই কালো পাথরে একটু চুমা দেই, ও ভাই ইচ্ছা করে একটু বুকে হাত দিয়ে বলেন, ইচ্ছা করে হজ করতে চাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে দাঁড়াইয়া একটু কবরটাকে জিয়ারত করি, আমরা কি চাই না সবাই? এই ইচ্ছা মনের ভিতরে আছে? এজ এ মুসলিম এই ইচ্ছা যদি আপনার না থাকে, আল্লাহ জানে আপনাকে আল্লাহ কোন দৃষ্টিতে দেখতেছে, আমি জানি না। হজ করার ইচ্ছা যদি আপনার না থাকে, ওই ইচ্ছাটা তো আপনার থাকতে হবে, কি থাকতে হবে না? তাহলে আল্লাহ কি আপনাকে গরিব হইতে উৎসাহিত করছে নাকি ধনী হইতে উৎসাহিত করছে? একটু লজিক দিয়ে চিন্তা করেন না। আল্লাহ কি কইছে আপনি গরিব থাকেন নাকি ধনী হইতে হবে? চাই সবাই? তাহলে ওই মানসিকতাটা চেঞ্জ করতে হবে। মনের ভিতরে সুপ্ত বাসনা নিয়ে বলতে হবে, ও সৃষ্টিকর্তা, একজন মুসলমান হিসেবে বানাইছো, তোমার নবীর কবরটা একটু আমাকে দিয়ে জিয়ারত, একটু লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার তৌফিক সবাই চাই। আল্লাহ দেখতেছে, একটু হাত তুলে দেখাই দেন, বলেন আল্লাহ, বলেন ইয়া আল্লাহ, আমি হজ করতে যেতে চাই, আমি কাবা শরীফ তাওয়াফ করতে চাই, আমি নবীর রওজা জিয়ারত করতে চাই। এজ এ মুসলিম আমরা সবাই চাই। আল্লাহকে শুনাই দেন, আল্লাহ আপনার আশা কবুল করুন, সবাই বলেন আমিন। তাহলে ওখানে এনপিএল আছে ইনশাআল্লাহ। তাহলে মেসেজ হচ্ছে মহান রব্বুল আলামিন ইবাদতটাও সব রাখছে কাদের জন্য? সকল ইবাদতগুলো কাদের জন্য? ধনীর জন্য। সুতরাং আপনাকে ধনী হতে আল্লাহ উৎসাহিত করে, মানে গরিব হতে উৎসাহিত করে না, বরং ধনী হতে চাই সবাই। থ্যাংক ইউ। তাহলে আপনি গরিব হয়ে জন্ম নিয়েছেন, এটা আপনার ভুল না, বাট গরিব থেকে মরে যাওয়াটা আপনার ভুল। কে বললেন? নাম কি ওনার? বিল গেটস। তারপর আপনার মনে সমস্যা, ভাই আমি তো পারবো না। বলে কেন? আমার তো শেয়ার আছে ভালো না, আমি পারবো না। তার মানে উনি বলতেছে কি, ওনার তো চিনেন নাকি? আচ্ছা, উনি বলতেছেন টু বি সাকসেসফুল ইউ ডোন্ট নিড আ বিউটিফুল ফেস এন্ড হিরোইক বডি, হোয়াট ইউ নিড ইজ পিপল মাইন্ড এন্ড এবিলিটি পার্টনার। বলতেছে যে সফল হওয়ার জন্য সুন্দর একটা চেহারা লাগবে এমন কোনো কথা, একটা শাহরুখ খান মার্কা বডি লাগবে এমন কোন কি লাগবে? উনি বলতেছে ইউ নিড স্কিলফুল মাইন্ড, দক্ষতাপূর্ণ একটা মন দরকার, এবং সেটা পারফর্ম করার, সেটা বাস্তবায়নের একটা কি এবিলিটি দরকার, ক্ষমতা দরকার, দক্ষতা দরকার। তাহলে এটা হচ্ছে ওনার কথা। উনি কি সফল না ব্যর্থ? সফল। চেহারা ভালো, না, ওই জিনিসটাই কাজে লাগাইছে, সে সফল হয়ে গেছে। ইয়েস অর নো? বাংলাদেশে একজন আছে না, নাটক করে, কি জানো নাম দেখছেন কিনা? কালা কালা জম কালা, দেখছেন কি জানো? হাসান মাহমুদ। আচ্ছা, হাসান মাহমুদ কোন সূত্রে অভিনয় করে বলেন তো? ওনার মতো কালো মানুষ আছে কি বাংলাদেশে? বাট তাকে এই যে আপনি তার নাম জানেন, তার মানে সে সফল। ইয়েস অর নো? তাহলে সফল হওয়ার জন্য আপনার চেহারাটা সুন্দর লাগবে, অনেক বেশি টাকা লাগবে, ইংরেজি জানতে হবে, শহরে থাকতে হবে, এগুলো সব আপনার অজুহাত। ইয়েস অর নো? তাহলে সফল আমরা সবাই হতে চাই, ওই সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে, এবং ফাইনালি বার্নিং ডিজায়ার থাকতে হবে। বার্নিং ডিজায়ার মানে কি? জ্বলন্ত আকাঙ্ক্ষা থাকতে হবে। অলিম্পিক